আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে স্বাগতম আরো একটা চ্যাপ্টারে। আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আমরা বরাবরের মতোই এই চ্যাপ্টারেও এই একটা ক্লাসেই আমাদের যে সকল সূত্রগুলো আছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে সবগুলো সূত্র পড়ার চেষ্টা করব। প্লাস আমাদের যে সকল থিওরিগুলো আমাদের জানা লাগবেই, যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের বারবার পরীক্ষায় আসে, সেগুলো কিন্তু আমরা পড়ে ফেলার চেষ্টা করব। ওকে, তো চলো ক্লাসটা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো নিয়ে কিছু কথাবার্তা আছে, যেটা একটু তোমাদেরকে পড়া লাগবে। তো প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার, একটাকে বলে যে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা বলা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো, আচ্ছা প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা আসলে কি? প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা জিনিস যেখান থেকে কোনো কিছু পরিমাপ করা হচ্ছে, ঠিক আছে না? ধর আমি যদি কোনো বস্তুর বেগ পরিমাপ করি, তাহলে আমি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আমি কোনো বস্তু ত্বরণ বা কোনো বস্তুর যে কোনো কিছু পরিমাপ করছি, তার দৈর্ঘ্য, তার ভর, তা আমি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যেখান থেকে কোনো বস্তুর অন্য কোনো বস্তুর ভর বলো, দৈর্ঘ্য বলো, সময় বলো, ত্বরণ বলো, বেগ বলো, বল বলো ইত্যাদি কি পরিমাপ করা, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন যদি দুইজন পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল থাকে অথবা স্থির থাকে, দুইটা প্রসঙ্গ কাঠামো যদি পরস্পরের সাপেক্ষে স্থির থাকে অথবা গতিশীল গতিশীল যদি থাকে, সমবেগ গতিশীল থাকে, তাহলে সেটাকে বলে জড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি পরস্পরের সাপেক্ষে সমত্বরণে গতিশীল থাকে, তাহলে সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, যদি কি তারা ত্বরণে গতিশীল থাকে, একটা ত্বরণে গতিশীল থাকে, তাহলে সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এবং মজার ব্যাপার হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো নিউটনের যে সূত্র সেগুলো কি প্রযোজ্য হয় না। এখানে লিখেছে প্রথম সূত্র, বাট আসলে কোনো সূত্র প্রযোজ্য হয় না। অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের যে সূত্রগুলো আছে সেগুলো কি হবে না? প্রযোজ্য হবে না। ঠিক আছে, শুধুমাত্র জড় প্রসঙ্গ কাঠামোতেই নিউটনের সূত্রগুলো কি হয়? প্রযোজ্য হয়। ওকে, জড় কাঠামোতে নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় এবং তৃতীয় এবং পদার্থবিজ্ঞান অন্য সূত্রকে ব্যাখ্যা করা যায়। স্থির কাঠামো এক প্রকারকে জড় কাঠামো, মন্দন জনিত কাঠামো এক প্রকারকে অজড় কাঠামো। কারণ কি, যেটা ত্বরণ আছে বা মন্দন আছে সেটাকে অজড় কাঠামো। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামো। ঘূর্ণনশীল বা ত্বরণ জনিত বা মন্দন জনিত কাঠামো জড় কাঠামো হতে পারে না। কিন্তু পৃথিবীকে জড় কাঠামো হিসেবে বিবেচনা করা হয়, কারণ আমি ধরে নিচ্ছি পৃথিবীর উপর যদি আমি আসি, পৃথিবী স্থির। ঠিক আছে, তো সমবেগে গতিশীল কাঠামোগুলো কি জড় কাঠামো, পরস্পরের সাপেক্ষে ধ্রুবক গতিতে গতিশীল প্রত্যেকটি কাঠামো জড় কাঠামো। বুঝতে পারছো? এখানে অনেকগুলো কথা লিখেছে, বাট মূল কথা হচ্ছে কি, যদি স্থির থাকে অথবা সমবেগে গতিশীল থাকে, তাহলে এই ধরনের কাঠামো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি ত্বরণে গতিশীল থাকে, তাহলে সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে, আচ্ছা এবার হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব। আপেক্ষিকতা টোটাল দুইটা তত্ত্ব আছে। ঠিক আছে, একটা হলো সাধারণ তত্ত্ব, আপেক্ষিকতা সাধারণ তত্ত্ব, আর একটা হচ্ছে বিশেষ তত্ত্ব। তো সাধারণ যে তত্ত্বটা আছে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের বড় বড় যে গ্রহ উপগ্রহগুলো আছে, অর্থাৎ সূর্য, চন্দ্র, নক্ষত্র, ধূমকেতু, উল্কাপিণ্ড, এগুলার মানে সম্পর্কে আসলে মতবাদ দেয়। ঠিক আছে, এগুলোর হচ্ছে কি বলছে সম্পর্কে বৈজ্ঞানিক এবং দার্শনিক মতবাদ হয়। এটা হচ্ছে 1916 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, তো এটাকে বলে কি আপেক্ষিকতা সাধারণ তত্ত্ব, যেটাকে বেসিক্যালি আমরা কিন্তু পড়ি নাই। ঠিক আছে, যেটা সাধারণ তত্ত্ব সেটা কিন্তু আমরা পড়ি না। আমরা যেটা পড়ি সেটা হচ্ছে বিশেষ তত্ত্ব, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। এই যে বিশেষ তত্ত্বটাই হচ্ছে আমাদেরকে পড়া হয়, যে স্পেশাল থিওরি অফ কি রিলেটিভিটি। এটা আবিষ্কৃত হয় কত? 1905 সালে। তাহলে দেখো 1916 সালে এটা প্রকাশিত হয়, এটাকে আবিষ্কৃত হয় কত? 1905 সালে। এতে সমগতিতে চলমান বস্তুর কি গতি বর্ণনা করেছেন। ঠিক আছে, সো বিশেষ তত্ত্বতে দুইটা মৌলিক স্বীকার্য আছে। প্রথম স্বীকার্য কি? প্রথম স্বীকার্য হচ্ছে বলা হয়েছে আমাদের জড় কাঠামো বা গ্যালিলিও যে কাঠামো আছে, জড় কাঠামোকে গ্যালিলিও কাঠামো বলা হয়। জড় কাঠামো বা গ্যালিলিও কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ অভিন্ন থাকে। অভিন্ন মানে কি? একই থাকে। ঠিক আছে, অর্থাৎ জড় কাঠামোতে পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলা সেগুলো কি একইভাবে কি প্রযোজ্য হবে। অন্য কথায় বলা যায় পরস্পরের সাপেক্ষে সমবেগে ধাবমান সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোকে একই সমীকরণ দ্বারা প্রকাশ করা যাইতে পারে। ঠিক আছে, অর্থাৎ যদি জড় প্রসঙ্গ কাঠামো হয়, তাহলে পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো আছে সেগুলো কি ভ্যালিড থাকবে, এটা হচ্ছে মূল কথা। আর দ্বিতীয় স্বীকার্য হচ্ছে শূন্য স্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সর্বদা সমান থাকবে। ঠিক আছে, সকল পর্যবেক্ষকের নিকট, অর্থাৎ ওই পর্যবেক্ষকের হচ্ছে গতি কেমন, ওই পর্যবেক্ষক কি স্থির নাকি পর্যবেক্ষক গতিশীল, এটার উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ বা আলোকের বেগ কি সর্বদা কি থাকবে? সমান থাকবে। এই বেগ আলোর প্রবাহের দিক, উৎস, পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর নির্ভর করবে না। এই জিনিসটা কিন্তু একটু ডিপ কথা, এটা একটু চলো বোঝার চেষ্টা করি, নাহলে তুমি আসলে একটা জিনিস তোমার
ইয়া থেকে যাবে আর কি। ধর এটা একটা ট্রেনের কামরা, ঠিক আছে, এটা একটা ট্রেন, তো এই ট্রেনের ভিতরটা একদম পুরোটাই ফাঁকা, ঠিক আছে, এটা একটা ট্রেন, তো একটা ট্রেনের হচ্ছে আমরা বগি দেখতে পাচ্ছি। তো লেটস সে তুমি এইখানে দাঁড়ায় আসো, তুমি এখানে দাঁড়ায় আসো এন্ড তোমার হাতে একটা টর্চ, ঠিক আছে, তোমার হাতে কি একটা টর্চ লাইট, তো এই যে এটা হচ্ছে কি তোমার হাতে একটা টর্চ লাইট, টর্চ লাইট থেকে তুমি আলো ফেলছো, আলোটা কি সামনের দিকে আগায় যাবে। এখন যেহেতু তুমি ট্রেনের মধ্যে আসো, এই ট্রেনটা তো গতিশীল, ট্রেনটা হচ্ছে কি গতিশীল, ঠিক আছে, ট্রেনটাও গতিশীল। এখন সেম আরেকজন পার্সন, ঠিক আছে, সেম আরেকজন পার্সন তার হাতেও কি একটা টর্চ লাইট আছে, একই জায়গা থেকে আলোক রশ্মিকে ফেলা হইলো, হ্যাঁ, আলোক রশ্মি ধরো এইখানে গিয়ে পৌঁছাইতে হবে আলোক রশ্মি। আমি যদি জিজ্ঞাসা করি কোন ক্ষেত্রে আলোক রশ্মিটা আগে সামনের দিকে যাবে, তাহলে দেখো এই যেদিকে আলোক রশ্মিটা যাচ্ছে, যেদিকে আলোক রশ্মিটা কি সি বেগে যাচ্ছে, এখানে কি ট্রেনেরও একটা বেগ আছে, ঠিক আছে না, ট্রেনেরও কি একটা বেগ আছে, তার মানে খুবই স্বাভাবিক এখানে আলোর যে বেগ এটা কি আরেকটু বেশি হওয়ার কথা, আর এখানে যে আলোটা যাচ্ছে এটা কি সি বেগেই যাবে, এখানেও আলোটা সি বেগেই যাচ্ছে, বাট ট্রেনেরও তো একটা বেগ আছে, ট্রেনও তো কিছুটা আগায় নিয়ে যাবে, তাই না। ধর আমি একটা বলকে ট্রেনের ছাদ থেকে যদি সামনের দিকে ছুঁড়ে মারি, তাহলে ওই বলের বেগ কি হবে, ট্রেনের বেগ প্লাস বলের বেগ হবে না, দুইটা কি যোগফল হয়ে যাবে। তো এইখানে আমাদের মনে হইতে পারে তাহলে এইখানে আলোর বেগ হয়ে যাবে কত, সি প্লাস ভি, হ্যাঁ, বাট যেটা হচ্ছে ভুল, বুঝতে পারছো, সি প্লাস ভি হবে না, অর্থাৎ এখানেও যে আলোটা যাবে, অর্থাৎ তারা কি একই সময় গিয়ে এখানে পৌঁছাবে, এটা এখানে যাইতে যে সময়টা লাগবে এটার এখানে যাইতে কি সেম একই সময় লাগবে, কারণ দুই ক্ষেত্রে আলোর বেগ সি। তুমি যদি ট্রেন থেকে ছুড়ে মারো তাও যা হবে, তুমি যদি স্থির থেকে মারো তাও আলোর বেগ সেম হবে। আলোর বেগ কখনো আপেক্ষিক বেগ হিসেবে কাজ করে না, অর্থাৎ কোনো মানে কখনো ধরো বেড়ে গেল কখনো কমে গেল এমন হয় না, আলোর বেগ কি হবে সবসময় কি হবে, কনস্ট্যান্ট হবে, আলোর বেগ কি হবে সবসময় কনস্ট্যান্ট হবে। বা তুমি চিন্তা করো যে তুমি ধরো এই দিকে হচ্ছে লাইট ছুঁড়ে মারবা, ট্রেন এই দিকে যাচ্ছে, এখানে এসে পৌঁছাইতে হবে, ঠিক আছে না। সো তুমি যখন এই দিকে ছুঁড়ে মারছো আলোকে, আলো যদি এই দিক বরাবর যায়, আলো যদি এই দিক বরাবর যায়, ট্রেন যদি এই দিক বরাবর যায়, ঠিক আছে না, আলো আসতে যাচ্ছে এদিকে, এবার ট্রেন কি তাকে এদিকে নিয়ে চলে যাচ্ছে আলোকে, তো এখানে পৌঁছাতে একটু বেশি সময় লাগার কথা, বাট না, বেশি সময় লাগবে না, একই সময় লাগবে, একই সময় লাগবে, বুঝতে পারছো। তো সব ক্ষেত্রেই পর্যবেক্ষক কি আকারে আছে এটার উপর ডিপেন্ড করছে না। বা তোমাকে আরেকটু সহজ উদাহরণ দিই, হ্যাঁ, এই উদাহরণটা হয়তো অনেকের বুঝতে একটু কষ্ট হইতে পারে, একটা সহজ উদাহরণ দিই। ধরো এটা হচ্ছে তুমি, তোমার হাতে একটা টর্চ লাইট, তো তুমি টর্চ লাইট ধরে তুমি সামনের দিকে আগায় যাচ্ছ, আলো তো সি বেগে যাচ্ছে এন্ড তুমিও সামনের দিকে দৌড়ায় যাচ্ছ, তার টোটাল বেগ কত হবে। আচ্ছা, সো টোটাল বেগ আমাদের মনে হচ্ছে না যে সি প্লাস ভি হওয়ার কথা, অর্থাৎ আলো যেই বেগে সামনে থেকে আগায় যাবে সেটা কি মনে হচ্ছে, সি প্লাস ভি মনে হচ্ছে না, আমি তো ভি বেগে তাকে নিয়ে দৌড়াচ্ছি, ঠিক আছে না, টোটাল মনে হচ্ছে সি প্লাস ভি, বাট এটা কি ভুল, ঠিক আছে, টোটাল যে বেগ সেটা কি হবে, সি থাকবে, ঠিক আছে, অর্থাৎ আলোর বেগ কোনোভাবে কি হবে না, এগুলো কি হবে না, চেঞ্জ হবে না, ঠিক আছে, এটা আসলে বলা হয়েছে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। এই জন্যই তো আমরা হচ্ছে কাল দীর্ঘায়ন, ঠিক আছে, এইগুলো দেখতে পাই, হ্যাঁ, দৈর্ঘ্য সংকোচন, ঠিক আছে, এই জিনিসগুলো এই যে জাস্ট এটার কারণে হয়ে থাকে আর কি। ওকে, এবার হচ্ছে মাইকেলসন মর্লির পরীক্ষা। তো মাইকেলসন মর্লির পরীক্ষা থেকে কি পাওয়া গেছে, এই ফলাফলটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ফলাফলটা করা, পরীক্ষাটা করা হয়েছে হচ্ছে 1887 সালে, 1887 সালে। এটা ফলাফল কি, ফলাফল হচ্ছে মহাবিশ্বে ইথার বলে কোনো কিছুই নাই, এটা হচ্ছে প্রথম পাওয়া গেছে, মহাবিশ্বে কি ইথার বলে কোনো কিছুই নাই। গ্যালিলিও যে রূপান্তর আমরা করছি এগুলো কিনা সঠিক না, গ্যালিলিও রূপান্তরটা কিনা সঠিক না। আলোর বেগ একটি ধ্রুবক রাশি, এটি উৎস বা পর্যবেক্ষণ বা মাধ্যমের গতির উপর কি নির্ভর করে না, এই তিনটা জিনিস হচ্ছে কি মাইকেলসন মর্লির পরীক্ষা থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়। ওকে, এবার হচ্ছে আমরা আপেক্ষিকতার সূত্রে চলে আসবো। আমাদের টোটাল তিনটা সূত্র আছে, একটা বলে যে সময়ের আপেক্ষিকতা যেটাকে আমরা কাল দীর্ঘায়ন বলি, একটা হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা যেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, একটা হচ্ছে ভরের আপেক্ষিকতা সেটা হচ্ছে কি ভর বৃদ্ধি। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে একটাই জেনারেল কেস, সেটা হচ্ছে আমাকে চিন্তা করতে হবে একটা পৃথিবী আছে এন্ড এই পৃথিবী থেকে একজন হয়তোবা, ঠিক আছে, পৃথিবী থেকে হয়তোবা একজন এই যে আমাদের এইরকম রকেটে করে, এই যে একটা কি রকেটে করে সে কি বাইরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, এই যে রকেটে করে সে বাইরের দিকে চলে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে কি মহাকাশ, মহাকাশ, আর এইটা হচ্ছে কি আমাদের পৃথিবী। ওকে, এই যে পৃথিবী, তাহলে পৃথিবী থেকে কেউ একজন দাঁড়ায় আছে, লেটস সে পৃথিবীতেও কেউ একজন দাঁড়ায় আছে, ঠিক আছে। সো পৃথিবী থেকে যে দাঁড়ায় থাকবে তাকে কি আমরা
সাধারণত স্থির চিন্তা করি, আর যে মহাকাশে চলে যাচ্ছে তাকে কি আমরা গতিশীল বলি, তাই না? আর যে মহাকাশে যাচ্ছে তার সাপেক্ষে আবার পৃথিবীর স্থির, এবং সে কি নিজে কি গতিশীল, সে সরি পৃথিবী হচ্ছে গতিশীল, সে নিজে কি স্থির। তাহলে এই জিনিসটা কিন্তু পুরোটা সাপেক্ষের উপরে। ওকে, সাপেক্ষের উপরে। এখন প্রথম সূত্র আমরা পরে আসি, আমরা দ্বিতীয় সূত্র থেকে শুরু করি। কাল দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন, এখানে সূত্রটা হচ্ছে L সমান L নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। সো ভি হচ্ছে এটার বেগ হচ্ছে ভি, যে ভি বেগে যাচ্ছে সেটা বেগ হচ্ছে ভি, সি হচ্ছে আলোর বেগ। এটা মান আমরা মুখস্থ মানে বের করতে পারি, এটা মান যদি বের করি একের থেকে ছোট একটা মান আসে, তাই না? এই মানটুকু কি আসে, একের থেকে ছোট একটা মান আসে। তো L সমান L নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। L মানে কি বোঝায়? L মানে বোঝায় যারা গতিশীল, এই গতিশীল দৈর্ঘ্য, ঠিক আছে? অর্থাৎ L হচ্ছে আমাদের গতিশীল দৈর্ঘ্য, গতিশীল দৈর্ঘ্য, আর L নট হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য। তো আমরা এটা বলতে পারি স্থির দৈর্ঘ্য। দেখো এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবা। ব্যাপারটা হচ্ছে কেমন, গতিশীল দৈর্ঘ্য মানে কি? তার মানে যেই জিনিসটাকে আমি গতিশীল দেখছি তার দৈর্ঘ্যটা। ধরো আমি কলম, এখানে আমি স্থির দেখতে পাচ্ছি, তাহলে এখানে যে আমি হচ্ছে কলমটা দৈর্ঘ্য দেখছি এটা স্থির দৈর্ঘ্য L নট। বাট মনে করো এই কলমটা আমার একটা বন্ধু নিয়ে মহাকাশে চলে যাচ্ছে, কারণ আমি কলমটাকে দেখছি, তাহলে আমি কিন্তু দেখছি কলমটা কি গতিশীল, তাহলে গতিশীল অবস্থায় যে দৈর্ঘ্যটা দেখবো সেটা হচ্ছে কি L। ঠিক আছে? আবার মনে করো এই রকেটটার দৈর্ঘ্য যদি আমি দেখি, আমি ধরো পৃথিবীতে দাঁড়াই আছি, আমি দেখতে পাচ্ছি রকেটটার দৈর্ঘ্য, রকেটটার আমি যে দৈর্ঘ্যটা দেখবো সেটা কিন্তু গতিশীল দৈর্ঘ্য, কারণ রকেটটা কি আমার সাপেক্ষে গতিশীল। আবার মনে করো রকেট থেকে কেউ একজন আমাকে দেখার চেষ্টা করছে, আমার হাতেও ধরো একটা লাঠি আছে বা আমার হাতে এই কলমটা আছে, রকেট থেকে কেউ যদি আমার হাতের কলমটা দেখে তাহলে সেও কিন্তু গতিশীল দৈর্ঘ্যই দেখছে, সে কিন্তু স্থির দৈর্ঘ্য দেখছে না। এটা বুঝতে পারলো মতো? তাইলে আমি যখন রকেটকে দেখছি তখনও আমি গতিশীল দেখছি, রকেট যদি আমাকে দেখে তাও কি গতিশীল দেখবে। বুঝতে পারছো? তাহলে বেসিক্যালি কি হয় যে গতিশীল দৈর্ঘ্যটা এটা কি ছোট হয়ে যায়। এই যে L সমান L নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটাকে থেকে ছোট গুণ করলে L কি হবে, L নটের থেকে ছোট। এর জন্য এটা বলে কি দৈর্ঘ্য সংকোচন। অর্থাৎ আমি যদি রকেটের কোনো কিছুকে দেখি তাহলে আমি ছোট দেখব, রকেট থেকে কেউ যদি আমার হাতে কোনো কিছু দেখে তাও সেও ছোট দেখবে। দুইটাই সত্য, কারণ দুইটাই কি গতিশীল, আমার সাপেক্ষে ওই গতিশীল, ওর সাপেক্ষে আমি গতিশীল। আমি যদি রকেটের দৈর্ঘ্য পরিমাপ করি কি দেখব, রকেটের দৈর্ঘ্য ছোট দেখব, যা দৈর্ঘ্য অ্যাকচুয়ালি স্থির অবস্থায় যা দৈর্ঘ্য গতিশীল অবস্থায় কি তার থেকে ছোট। এবং রকেট থেকে কেউ যদি দেখে আমার হাতের কোনো কিছু তাহলে সেও কিন্তু ছোট দেখবে, সে কিন্তু অ্যাকচুয়ালটা দেখবে না, ছোট দেখবে। ঠিক আছে? এটা হচ্ছে স্থির দৈর্ঘ্য, গতিশীল দৈর্ঘ্য। এবার ভর বৃদ্ধি, সেম ভাবে এম হচ্ছে গতিশীল ভর বা গতিশীল অবস্থায় ভর, গতিশীল অবস্থায় ভর। আর এম, আচ্ছা এম হচ্ছে গতিশীল অবস্থায় ভর আর এম নট হচ্ছে স্থির অবস্থায় ভর। ঠিক আছে? এম হচ্ছে গতিশীল অবস্থায় ভর আর এম নট হচ্ছে স্থির অবস্থায় ভর। আরেকটা জিনিস, এটা আবার কেউ হচ্ছে চোখের ভ্রম মনে করো না, মানে আমি হয়তো ভুল দেখছি এমন মনে করো না, এই জিনিসটা কিন্তু সত্য। ঠিক আছে? এমন না যে হচ্ছে আমি দেখছি এটা ছোট বাট এটা অ্যাকচুয়ালি ছোট না, এমন না আসলে। অর্থাৎ আমার সাপেক্ষে এটা কি সংকুচিত হয়ে যাবে, বাট সে যেখানে দাঁড়ায় আছে তার সাপেক্ষে এটা কি থাকবে, সংকুচিত হবে না। বুঝতে পারছো? এইটা হচ্ছে বেসিক্যালি মানে আমাদের যে স্পেসটা আছে, স্পেসের একটা ব্যাপার আর কি। ঠিক আছে? এমন না যেটা চোখের ভ্রম, এটা এটা অ্যাকচুয়ালি সত্য। অর্থাৎ মনে করো এর হাতে একটা লাঠি আছে 2 সেন্টিমিটার, আমার হাতেও একটা লাঠি আছে 2 সেন্টিমিটার। ও যদি তার নিজের লাঠিকে দেখে তাহলে 2 সেন্টিমিটারই দেখবে, বাট আমি যদি দেখি তার লাঠিকে হয়তো আমি 1.5 বা 1.7 বা 1.8 সেন্টিমিটার দেখবো, একটু ছোট দেখবো। ঠিক তেমনি ভাবে ভরের ব্যাপারটাও সত্য। যখন আমি পৃথিবীতে থেকে মহাকাশে কোনো কিছু ভর পরিমাপ করব তখন সেটা হয়ে যাবে কি গতিশীল অবস্থায় ভর। আর যদি পৃথিবীতে থেকে যদি পৃথিবীর কোনো কিছু ভর পরিমাপ করি তাহলে এটা কি স্থির অবস্থার ভর। আবার মহাকাশে থেকে কেউ যদি মহাকাশের ভর পরিমাপ করে তাহলে স্থির অবস্থার ভর। বাট মহাকাশে থেকে কেউ যদি পৃথিবীর যদি হচ্ছে ভর পরিমাপ করে তাহলে কি গতিশীল অবস্থার ভর। বুঝতে পারছো? তার মানে বেসিক্যালি যে স্থির অবস্থায় যদি দেখি তাহলে স্থির অবস্থার ভর বা স্থির দৈর্ঘ্য, গতিশীল অবস্থায় দেখলে গতিশীল ভর বা গতিশীল দৈর্ঘ্য। বা টাইমের ব্যাপারটা এমন না। ঠিক আছে? এন্ড এখানে সূত্র হচ্ছে m সমান কত, m নট বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তো এখানে ভাগ করে দিলে এটা m এর থেকে বড় হয়। সো যেহেতু বড় হয় m নট এর থেকে m বড়, তাহলে গতিশীল অবস্থায় ভর বেশি, এর জন্য এটা হলো ভর বৃদ্ধি।
এটাকে বলে কি ভর বৃদ্ধি, বুঝতে পারছো? বাট টাইমের ক্ষেত্রে ব্যাপারটা এমন না, ঠিক আছে? টাইমের ক্ষেত্রে ব্যাপারটা এমন না, হ্যাঁ, এই জিনিসটা একটু আলাদা। টাইমের ক্ষেত্রে তোমার অলওয়েজ এই টি যেটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার গতিশীল যে সময়টা, গতিশীল সময়, ঠিক আছে না? গতিশীল সময় আমরা বলি টাইম হচ্ছে টি। বাট এটা সবসময় পৃথিবীর জন্যই হবে, ঠিক আছে? এটা পৃথিবী থেকে, মানে পৃথিবী থেকে যে সময়টা পরিমাপ করব সেটা হবে। আর টি নট যেটা, যেটাকে আমরা কি বলি, স্থির সময় বলি, স্থির সময়, বা এটাকেই আমরা বেসিক্যালি বলি প্রকৃত সময়, স্থির সময় বা প্রকৃত সময়। এবং এটা অলওয়েজ মহাকাশ থেকেই পরিমাপ করতে হয়, ঠিক আছে? এটাকে অলওয়েজ মহাকাশ থেকেই পরিমাপ করতে হবে। আচ্ছা, এই সূত্রটা হচ্ছে একটু ব্যাখ্যা করা দরকার বা ইলাবোরেট করা দরকার। সেটা হচ্ছে যে দেখো, আমরা যখন দৈর্ঘ্য বা ভরের কথা চিন্তা করি, এটা না দুই দিক থেকে সত্য হয়, দুই দিক থেকে সত্য হয়। এর মানে হচ্ছে, ধরো এইখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, ধরো আমি দাঁড়ায় আছি, আমি আর এটা ধরো আমার বন্ধু, অথবা ধরো এটা পিতা, ধরো এটা পুত্র আর এটা হচ্ছে পিতা, এটা পুত্র, এটা কি একটা পিতা। তো পিতাটা যখন মহাকাশে যাচ্ছে, তার মানে পুত্রের সাপেক্ষে এই পিতা হচ্ছে গতিশীল, আবার পিতার সাপেক্ষে পুত্র গতিশীল। তাহলে পুত্র যদি পিতার দৈর্ঘ্য পরিমাপ করে, বা মনে করো পিতার হাতে একটা কলম আছে, কলমের দৈর্ঘ্য পরিমাপ করে, ছোট দেখবে। ভর যদি পরিমাপ করে, বেশি। পিতা যদি এই পুত্রের হাতে একটা কলম আছে, তার দৈর্ঘ্য পরিমাপ করে, ছোট দেখবে। ভর যদি পরিমাপ করে, কম দেখবে, বেশি দেখবে, ঠিক আছে? সো বেসিক্যালি এটা দুই দিক থেকে সত্য। বা টাইমের যে ব্যাপারটা, এটা কিন্তু দুই দিক থেকে সত্য না। অর্থাৎ আমাদের নর্মালি কি হয়, আমাদের বলা থাকে যে পৃথিবীর হিসাবে 50 বছর কাটায় আসছে, বা পৃথিবীর হিসাবে 20 বছর কাটায় আসছে, ঠিক আছে? সো পৃথিবীর হিসাবে যে সময়টা হবে মহাকাশে, তো আমি পৃথিবী থেকে যদি বলি সে 20 বছর কাটায় আসছে, এটা তো ভুল কথা। কারণ আমি তো বলছি পৃথিবী থেকে সে 20 বছর কাটায় আসছে, এটা কি পৃথিবীর হিসাবে? বাট মহাকাশে তো ওই সময়টা অন্যরকম, ঠিক আছে না? তো মহাকাশের হিসাবে সময়টা কত, তো এক্স্যাক্টলি মহাকাশে যে থাকবে সেই কি তার প্রকৃত সময়টা হিসাব করতে পারবে। এই জন্য আমাদের যে মহাকাশ থেকে যে সময়টা হিসাব করা হয়, সেটাকে বলা হয় কি প্রকৃত সময় বা স্থির সময়। এটা একটু মাথায় রেখো, মহাকাশ থেকে যে সময়টা হিসাব করব সেটা হচ্ছে স্থির সময় বা প্রকৃত সময়, ঠিক আছে? সো এইটা মাথায় রাখলে কি ম্যাথ আর কি ভুল হবে না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা ভর শক্তি সূত্র নিয়ে আলোচনা করব। ভর শক্তি সূত্রটা হচ্ছে কি, যে যে কোনো একটা ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করতে পারবো কিনা সেটা পরের কথা, বাট যদি পারি তাহলে কি পরিমাণ শক্তি পাবো। আমরা এম ভর থেকে আমরা ই সমান এম সি স্কোয়ার এই পরিমাণ কি শক্তি পাওয়া পসিবল, ঠিক আছে? যদি আমাদের এম পরিমাণ ভর থাকে, তাহলে আমরা ই সমান কত এম সি স্কোয়ার এই পরিমাণ কি পাবো, আমরা শক্তি পাবো। অর্থাৎ একটা ভর থেকে ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করি, তাহলে এম সি স্কোয়ার এই পরিমাণ কি শক্তি পাবো, যেটা বেসিক্যালি অনেক বড় একটা মান। কারণ সি এর মান কত, আলোর বেগ 3 × 10⁸, তার উপর আবার স্কোয়ার আছে, মানে হয়ে যাবে 9 × 10⁻16, বিশাল একটা মান। এই জন্য খুব হালকা পরিমাণ ভর থেকে অনেক বেশি ভর কি পাওয়া পসিবল। এই জন্য হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলো, বা এখানে কি আমরা যে পারমাণবিক এই জিনিসটা কেন ইউজ করছি, কারণ এখানে খুব সামান্য ভর থেকে অনেক বেশি পরিমাণ কি আমরা এনার্জি পেয়ে থাকি। আচ্ছা, বাট যদি এমন হয় যে একটা বস্তু গতিশীল না, স্থির আছে, একদম স্থির, সো যদি স্থির থাকে তাহলে তার যে ভর শক্তি, এটাকে আমরা বলতে পারি স্থির ভর শক্তি, তাহলে সেটা হয়ে যাবে ই নট সমান কত এম নট সি স্কোয়ার, ঠিক আছে? ই নট সমান কত এম নট সি স্কোয়ার। আর একটা বস্তু ধরো গতিশীল, তাহলে ই সমান কত এম সি স্কোয়ার, তাহলে এম কি হবে, তার গতিশীল ভর, এম হচ্ছে কি তার গতিশীল ভর, আর এখানে এম নট কি তার স্থির ভর। আমি যদি তোমাকে বলি দুইটার মধ্যে কে বড়, অবশ্যই এম বড়, কারণ গতিশীল অবস্থায় কি ভর বৃদ্ধি পায়, তাহলে এম হচ্ছে বড়। কেন? কারণ কি গতিশীল অবস্থায় আছে, তার ভর কি বেশি, তাহলে ইও বড়, কারণ ই সমান এম সি স্কোয়ার, আর ই নট সমান কত এম নট সি স্কোয়ার, তাহলে ইও কি হবে, বড় হবে। তাহলে এই যে শক্তিটা বেশি, কেন বেশি, কারণ সেটা গতিশীল আছে, গতিশীল এজন্য ভর বেশি, ভর বেশি এজন্য কি শক্তি বেশি। তাহলে এই যে অতিরিক্ত যে শক্তিটা আসছে, এটা কেন আসে, তার গতির কারণে আসে, এজন্য এটাকে আমরা গতিশক্তি বলতে পারি, বুঝতে পারছো? এটাকে আমরা গতিশক্তি বলতে পারি। অর্থাৎ এম এর মান যত বড়, তো এর মান কি হবে, বড় হবে, আর এর মান বড়, তার মানে এই যে অতিরিক্ত যে শক্তিটা আসছে, এটা কি তার গতির জন্য আসে, এজন্য এটাকে আমরা কি বলি, গতিশক্তি বলি। তাহলে গতিশক্তি কি হবে, টি দ্বারা প্রকাশ করা হয়, এম মাইনাস এম নট সি স্কোয়ার, এম মাইনাস এম নট সি স্কোয়ার, ঠিক আছে? এটা কি গতিশক্তির সূত্র। আচ্ছা, আমাদের ফোটনের সূত্র আছে। দেখো, আমরা যখন চিন্তা করছি যে আলো আসলে কি, এক প্রকার কি, তখন পুরো পৃথিবীর মানুষ আমরা দুইটা জিনিসেই বিশ্বাস করি, যে আলো হচ্ছে একই সাথে কণা ধর্ম, এবং আলো হচ্ছে একই সাথে তরঙ্গ ধর্ম, দুইটা প্রদর্শন করে। আলো একই সাথে কণা এবং আলো একই সাথে তরঙ্গ, দুইটা ধর্ম কি করে, প্রদর্শন করে। এন্ড পরবর্তীতে জানা গেছে শুধুমাত্র আলো না, মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসই তাই, একই সাথে কণা এবং একই সাথে তরঙ্গ, দুইটা ধর্ম কি করে, প্রদর্শন করে। বাট আলো যে কণাগুলা, সেগুলো না একটা প্যাকেট আকারে থাকে,
ঠিক আছে, এগুলো কি একটা প্যাকেট আকারে থাকে, হ্যাঁ। অর্থাৎ এই যে প্যাকেটটা, এটা ধরো আলোর একটা কণা, ঠিক আছে, আলোর মানে আলোর, ধরো এটা একটা আলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, ধরো লেটস সে তুমি হচ্ছে টর্চ টর্চ ফেলছো, হ্যাঁ, এই যে টর্চ, এই টর্চ থেকে কি তুমি একটা আলো দেখতে পাচ্ছ, এটা তুমি যদি জুম করো তাহলে দেখবা এখানে কি এরকম কণা না, ঠিক আছে, কণার কি প্যাকেট, ঠিক আছে, কণার কি প্যাকেট, ঠিক আছে, কণার এরকম কি তুমি প্যাকেট দেখতে পাবা। এই যে এক একটা যে প্যাকেট, এটা বলে কি ফোটন, এই যে এক একটা প্যাকেট, এটাকে আমরা কি বলি ফোটন। তাহলে এই ফোটনের শক্তি কত হবে, এটা সূত্র আমাকে জানা লাগবে। তো ফোটনের শক্তি ই সমান আমরা এসি বাই ল্যামডা অথবা এইচএস লিখতে পারি, আর এটাকে পিসিও লেখা যায়, পি মানে হচ্ছে ভরবেগ, ঠিক আছে, ভরবেগের সাথে কি আমি যদি বেগ গুণ করি তাহলে কি পাবো, আমরা শক্তি পাবো, হ্যাঁ। তাহলে ই সমান কত, পিসি সমান কত এইচএফ সমান কত এসি বাই ল্যামডা, এই সূত্র কি তোমার খুব ভালো মতো মাথায় রাখা লাগবে। এন্ড এখান থেকে কিন্তু আমরা ভরবেগের সূত্র কিন্তু বের করতে পারি, আমাদের ভরবেগের সূত্র কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। অনেক সময় কি ভরবেগের সূত্র আসে। তো পি সমান কি হবে বলো তো, পি সমান হবে হচ্ছে ই বাই সি না, যে পি সমান কত ই বাই সি। আবার এটা যদি ইউজ করতাম তাহলে এইচ এফ বাই সি, এই যে দেখো সি এখানে ভাগ চলে গেল, তাহলে পি সমান কত এইচ এফ বাই সি অথবা এইচ বাই ল্যামডা। এটা আবার কি ভরবেগের সূত্র হয়ে যায়, ঠিক আছে। সো এই সূত্রটা আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই, এই যে উপরের সূত্রটা তুমি যদি মাথায় রাখতে পারো, ই সমান পি সি সমান এইচ এফ সমান কত এসি বাই ল্যামডা, তাহলে কিন্তু নিচের সূত্র চলে আসে, ঠিক আছে। সো এখানে ই হচ্ছে কি ফোটনের শক্তি, পি হচ্ছে ভরবেগ, সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। যদি এটি স্মল এইচ, এটা ক্যাপিটাল হয়ে গেছে আর কি। আচ্ছা জাস্ট 1 মিনিট, এটা হচ্ছে স্মল এইচ হবে, হ্যাঁ, এটা হচ্ছে স্মল এইচ হচ্ছে কি আর স্মল এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, আর ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এটা কি ফোটনের শক্তি। আচ্ছা এবার হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া আমাদেরকে একটু শিখতে হবে। ফটো ইলেকট্রিক ক্রিয়া ব্যাপারটা খুবই সিম্পল, বাট এটার জন্য তোমরা জানো আইনস্টাইন হচ্ছে কি নোবেল প্রাইজ পাইছে, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে কি মানে এত সিম্পল না আর কি, বাট এটা ব্যাখ্যা করা কঠিন ছিল, বাট ঘটনাটা সিম্পল। ঘটনাটা হচ্ছে একটা ধাতব পাত থাকে, তো ধাতব পাতে আমরা জানি প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে। তাহলে এখানে যখন আলো আপতিত হবে, সেই আলো কি করবে, আলোর এক প্রকার শক্তি আছে, এই শক্তিটা যদি যথেষ্ট পরিমাণ শক্তি হয় তাহলে এখান থেকে ইলেকট্রন কি বের হয়ে যাবে। তো আপতিত আলোর কারণে ইলেকট্রন বের হয়ে যাওয়ার যে ঘটনা ধাতব পাত থেকে, এটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক ক্রিয়া। ইলেকট্রন বের হয়ে গেলে কি হবে, ইলেকট্রন যদি মুভ করে তাহলে আমরা জানি কি ওখান থেকে আমরা তড়িৎ প্রবাহ পাইতে পারি, যদি এটা আমরা বদ্ধ সার্কিটে নিয়ে আসবো তাহলে আমরা তড়িৎ প্রবাহ পাবো। তার মানে আলো থেকে কি পাচ্ছি, আমরা কারেন্ট পাচ্ছি। এই যে ঘটনা, এটা বলে কি ফটো ইলেকট্রিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া বলা হয়, ঠিক আছে। বাট এইখানে তুমি যদি এই আপতিত আলো থেকে তুমি যদি ইলেকট্রনকে বের করতে চাও, তাহলে এই যে আলোর একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দরকার হবে, ঠিক আছে না। আলোর যে পরিমাণ শক্তি দরকার হবে, এই শক্তিটাকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, এই শক্তিটা যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, তাহলে এই যে ফোটনটা সরি বা নির্গত ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা বের হওয়ার জন্য কিন্তু তার কি একটা পরিমাণ শক্তি দরকার। অর্থাৎ তুমি ধাতব পাত থেকে এটাকে মুক্ত করতে চাচ্ছ, তাহলে তোমাকে কি শক্তি দিয়ে 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 মুক্ত করতে হবে। তো তুমি যদি শক্তি না দাও তাহলে কি সে কি মুক্ত হবে, হবে না, ঠিক আছে না। তার মানে তুমি যখন একটা ধাতব পাত থেকে আলো ফেলে ওখান থেকে ইলেকট্রন বের করে দিতে যাচ্ছ, তোমাকে একটা যথেষ্ট পরিমাণ শক্তি দিতে হবে। এই যথেষ্ট পরিমাণ যে শক্তিটা তোমার লাগে, এটাকে আমরা বলি কার্যাপেক্ষক বলি, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, কার্যাপেক্ষক, হ্যাঁ। সো কার্যাপেক্ষক মানে হচ্ছে ন্যূনতম ন্যূনতম শক্তি, যে শক্তি দিলে কি আমাদের ইলেকট্রন কি বের হয়ে যাবে, ন্যূনতম শক্তি যে শক্তি দিলে ইলেকট্রন বের হবে, ঠিক আছে, এটা বলে কার্যাপেক্ষক। আর কে ম্যাক্স হচ্ছে তার নির্গত ইলেকট্রন সর্বোচ্চ গতিশক্তি। অর্থাৎ মনে করো আমি বেশি শক্তি দিছি, আরো বেশি শক্তি দিছি, ধর ওইটা বের হওয়ার জন্য দরকার 50 জুল শক্তি, বাট আমি দিছি 70 জুল, আমি 20 জুল বেশি দিলাম না, এই 20 জুল কি তার গতিশক্তি হিসেবে আমি দেখতে পাবো। অর্থাৎ আমি যে পরিমাণ শক্তি দিব, এই শক্তিটার কিছু একটা অংশ তাকে বের করতে হেল্প করবে, শুধুমাত্র ধাতব পাত থেকে মুক্ত হইতে হেল্প করবে। মুক্ত হইতে যে পরিমাণ শক্তি দরকার এটি কার্যাপেক্ষক, প্লাস বাকি শক্তিটুকু তার হচ্ছে কি গতিশক্তি রূপে থাকবে, ঠিক আছে। এটা কি নির্গত ইলেকট্রন কি সর্বোচ্চ গতিশক্তি। ওকে, আচ্ছা তো দেখো আমাদের এটা হচ্ছে মূল সূত্র, ই সমান কত ফাই প্লাস কত কে ম্যাক্স। এখন ই মান বের করা, ই হচ্ছে কি মান বের করার জন্য আমাদের কি আরো একটা সূত্র আছে, ই সমান আমরা বলতে পারি এইচ এফ অথবা কত এসি বাই ল্যামডা। তাহলে এটা হচ্ছে যে আপতিত আলো আছে, আপতিত আলোর কম্পাঙ্ক, আর এটা কি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আপতিত আলোর কম্পাঙ্ক, আপতিত আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ যে আলোটা আসছে তার কম্পাঙ্ক অথবা কি তার তরঙ্গ দৈর্ঘ্য। আবার ফাই বের করার সূত্র আছে, ফাই বের করার সূত্র হচ্ছে ফাই সমান কত এইচ এফ নট অথবা কত এসি বাই ল্যামডা নট, ঠিক আছে। জাস্ট ফাইও তো এক প্রকার শক্তি, তাই না। এইচ এফ এর জায়গায় এফ নট আর এসি বাই কত ল্যামডা নট। এফ নট আর ল্যামডা নটকে বলা হয় সূচন কম্পাঙ্ক, আর এটাকে বলা হয় কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। ল্যামডা নটটা এটা লেখা নেই, এফ ল্যামডা নট হচ্ছে কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন মানে কি, এই কথাটা আসছে সূচনা থেকে,
সূচন, এই কথাটা আসে কোথা থেকে? সূচনা থেকে। অর্থাৎ যে আলোটা মানে সূচনা করে দিচ্ছে, তাই না, বা যে শক্তিটা সূচনা করে দিচ্ছে, সেই শক্তির যে কম্পাঙ্ক এটা হচ্ছে কি সূচন কম্পাঙ্ক। আর ওর জন্য যে তরঙ্গ দৈর্ঘ্যটা দরকার হয় সেটা কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতে পারছি? তাহলে কি সূচন কম্পাঙ্ক, এটাকে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আর এই যে কে ম্যাক্স সমান কত? হাফ এম ভি ম্যাক্স স্কয়ার লিখতে পারেন, এটা গতিশক্তি। গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার। সো ম্যাক্সিমাম যেহেতু কি বি ম্যাক্সিমাম হবে, এটা সমান ই ভি নট লেখা যায়। ভি নট মানে হচ্ছে স্টপিং ভোল্টেজ, স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব, ঠিক আছে, এটাকে বলে স্টপিং ভোল্টেজ অথবা নিবৃত্তি বিভব। এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করা দরকার। এটা আবার কই থেকে আসছে, তাই না? এটা কিন্তু ভোল্টেজ, তাই না? আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এইরকম, মনে করো আমরা একটা একটা এখানে একটা পাত আছে, ঠিক আছে, আর এখানে আর একটা পাত আছে। তো এইখানে একটা ব্যাটারি কানেকশন দিছি। ব্যাটারি কানেকশনটা কিভাবে দিব সেটা একটু পরে। বাট মনে করো দুইটা ধাতব পাত আছে, হ্যাঁ। সো এই যে ধাতব পাত, এইখানে লেটসে আমি আলো এসে ফেললাম। এই যে ধাতব পাত, এখানে কি আমরা আলো এসে ফেললাম। এই ধাতব পাতে ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা বের হয়ে এদিকে যাও মুভ করছে, ইলেকট্রনটিকে এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। সো ইলেকট্রন এদিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমি চাচ্ছি ইলেকট্রনটাকে থামাইতে। ইলেকট্রনটা যে শক্তিতে যাচ্ছে এটা কত? কে ম্যাক্স। ইলেকট্রনটা কত? কে ম্যাক্স শক্তিতে কি সামনের দিকে আগাই যাচ্ছে। আমি চাচ্ছি ইলেকট্রনটাকে থামাইতে। ইলেকট্রন যাতে চার্জ নেগেটিভ, তাহলে থামাইতে হইলে আমার এই প্রান্তে পজিটিভ আর এই প্রান্তে কি নেগেটিভ বিভব পার্থক্য কি প্রয়োগ করতে হবে, ঠিক আছে না? এই যে আমি একটা বিভব পার্থক্য প্রয়োগ করলাম, এটা হচ্ছে স্টপিং ভোল্টেজ। যেই ভোল্টেজটা আমার সামনে যাইতে যাইতে এটা কি করবে? থামাই দিবে। অর্থাৎ এই পরের পাথ পর্যন্ত যাইতে যাইতে কি করবে? তাকে থামাই দিবে, বুঝতে পারছি? এই যে গতিশক্তিটা আছে তাকে কি করে দিবে? জিরো করে দিবে। এই গতি, এটাকে আমরা কি বলি? স্টপিং ভোল্টেজ বলি, ঠিক আছে। সো ভোল্টেজ এই জিনিসটা মানে কিসের সমতুল্য? ভোল্টেজ হচ্ছে কি চার্জ ইনটু মানে কাজ বাই চার্জ, তাই না? আমরা জানি যে ভি ভোল্টেজ, ভি সমান কত? ডাব্লিউ বাই কিউ। তাহলে কাজ সমান কি হবে? কাজ সমান হতে কত? কিউ ভি। তাহলে এখানে কি ইলেকট্রন নিয়ে কাজ করছি, আর স্টপিং ভোল্টেজ আমরা ভি নট দ্বারা প্রকাশ করছি, আর কাজ কি গতিশক্তির সমতুল্য, ঠিক আছে না? এখানে কি পরিমাণ কাজ হবে? যে পরিমাণ গতিশক্তি আছে। এই জন্য কে ম্যাক্স সমান আমি কি লিখতে পারি? ই ভি নটও লিখতে পারি, নিবৃত্তি বিভব বা স্টপিং ভোল্টেজ, ঠিক আছে। সো অনেক সময় নিবৃত্তি বিভব দেওয়া থাকে। সো নিবৃত্তি বিভব দেওয়া আছে মানে কি আমার কে ম্যাক্স এর মান দেওয়া আছে। আমার সূচন কম্পাঙ্ক বা সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তার মানে ফাই এর মান দেওয়া আছে। আর আমার যদি আপতিত আলোক রশ্মির কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে আমি এর মান দেওয়া আছে, বুঝতে পারছি? আচ্ছা, এবার হচ্ছে একটা জিনিস পড়তে হবে যে আমার যে আলোক তড়িৎ ক্রিয়া ঘটার শর্ত কি। আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ক্রিয়া, আর কি লিখে ফেলি, ফটো ইলেকট্রিক ক্রিয়ার এই যে ঘটনাটা ঘটবে, হ্যাঁ, এটা শর্ত, এটা একটা শর্ত আছে, ঠিক আছে, খুব ভালো মতো বুঝতে হবে। এই যে এটা হচ্ছে ধাতব পাত, এইখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন থাকলে ইলেকট্রনকে শক্তি দিলে সেটা বের হয়ে যাবে, ব্যাপারটা এমন না। এখানে যে আমার আপতিত আলোটা আসবে, এটাকে বলে আপতিত আলো, আপতিত, হ্যাঁ, আপতিত আলো। এই আপতিত আলোর শক্তি হচ্ছে ই, কম্পাঙ্ক এফ, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। আর যে কার্যাপেক্ষক আছে, কার্যাপেক্ষক, এই কার্যাপেক্ষকের জন্য তিনটে জিনিস আছে। ফাই হচ্ছে কার্যাপেক্ষক, তার হচ্ছে কম্পাঙ্ক সেটা এফ নট, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত? ল্যামডা নট, ল্যামডা নট। এটার মধ্যে শর্তটা হচ্ছে কি? শর্তটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া তখনই ঘটবে, প্রথম কথা হচ্ছে যদি আমার ই এর মান যদি বেশি হয়, ফাই বা ফাই থেকে বেশি হয়, তখন কি আলোক তড়িৎ ক্রিয়াটা ঘটবে, ঠিক আছে। অর্থাৎ আমি যে পরিমাণ শক্তি দিচ্ছি শক্তিটা যদি কার্যাপেক্ষক থেকে বেশি হয় বা অ্যাটলিস্ট সমান হয়, তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে, নাহলে কিন্তু ঘটবে না। তাহলে এই যে ই সমান আমি কি লিখতে পারি? এইচ এফ, এটা সমান লিখতে পারি কত? এইচ এফ নট। এইচ এফ যদি কাটা চলে যায়, এফ এর মান হইতে হবে কি এফ নটের থেকে বড়। অর্থাৎ আমার আপতিত আলোর যে কম্পাঙ্ক সেইটা হইতে হবে সূচন কম্পাঙ্ক থেকে বেশি। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর আর একটা শর্ত আছে, এখান থেকে চলে আসবে। ই সমান আমি কি লিখতে পারতাম? এইচ সি বাই ল্যামডা। আর ফাই সমান কি লিখতে পারতাম? এইচ সি বাই ল্যামডা নট। এটা কাটা চলে গেলে এন্ড আমি যদি এটা উল্টাই দিই, চিহ্ন উল্টাই যাবে, ঠিক আছে না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে ছোট। আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য হইতে হবে কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে ছোট, কারণ তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হয় শক্তি কি তত বেশি হয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হইতে হবে ছোট, অথবা কি কম্পাঙ্কের যদি বলি তাহলে বড়, শক্তির যদি বলি বড়, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এবার হচ্ছে আসলে কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়া ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা ইলেকট্রন থাকে,
এই ইলেকট্রনের পরে আমি হচ্ছে আলো ফেলবো। আলো ফেলবো মানে কি আমরা ফোটন নিক্ষেপ করব, ঠিক আছে না? সো ফোটন আর কি নিক্ষেপ করা হয়েছে। তো কি হবে, ইলেকট্রনটা একদিকে চলে যাবে আর বিক্ষিপ্ত হয়ে ফোটনটাকে অন্যদিকে চলে যাবে, ঠিক আছে? সো একটা ফোটন আসার পরে ইলেকট্রন একদিকে চলে যায় এন্ড ফোটনটাকে আরেক দিকে চলে যায়। মজার ঘটনা হচ্ছে এখানে যে আলোটা আসে, আসার পরে এটা যদি তরঙ্গ দৈর্ঘ্য ধর ল্যামডা হয়, এই ল্যামডার মান একটু কম থাকে। ল্যামডার মান কম এর মানে হচ্ছে ল্যামডার মান কম এর মানে কি এখানকার শক্তি হচ্ছে বেশি। ই সমান হচ্ছে এইচ বাই ল্যামডা ব্যস্তানুপাতিক। বাট বিক্ষিপ্ত যে ফোটনটা হয়ে যায় এখানে এটা যদি ল্যামডা প্রাইম বলি, এই ল্যামডা প্রাইমের মান হয়ে যায় বেশি, তার মানে কি এখানে শক্তির মান হয়ে যায় কম। এখানে কি শক্তি কি কিছুটা কমে যায়। কেন শক্তি কমে যাবে? খুবই স্বাভাবিক, কারণ এখানে কি ধাক্কা খাইছে, সেই ইলেকট্রনকে একটা শক্তি দিয়ে দিচ্ছে, ঠিক আছে না? এই জন্য এখানে কি ল্যামডা প্রাইমে যেমন এটা কি বেশি হয়ে যায়, শক্তির মান কি হয়ে যায় কম হয়ে যায়। তাহলে এখানে কি বেশি তরঙ্গ দৈর্ঘ্য তুমি দেখতে পাও, তরঙ্গ দৈর্ঘ্য এটা বড় বড় হয়, ঠিক আছে তরঙ্গটা। আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এই যে তাদের যে পার্থক্য, এই যে ল্যামডা প্রাইমের মধ্যে যে পার্থক্য, এটা মান আসে হচ্ছে এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। ফাই মানে হচ্ছে যত কোণে ফোটনকে বিক্ষিপ্ত হয়ে গেছে, এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কত কস ফাই, ঠিক আছে? এই যে ঘটনা এটাকে আমরা বলি কম্পটন ক্রিয়া। এই ঘটনাকে কি বলা হয়? কম্পটন ক্রিয়া বলা হয়। তো জাস্ট তোমার সূত্রটা মাথায় রাখলেই হবে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, সূত্রগুলো জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? সো ল্যামডা ডেল ল্যামডা সমান কত এইচ প্রাইম বাই এইচ, সরি ল্যামডা প্রাইম বাই ল্যামডা মাইনাস কত এইচ বাই এম নট সি। তো এইচ মানে হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, এম নট হচ্ছে ইলেকট্রনের যে ভর, ঠিক আছে? ইলেকট্রনের নিশ্চল ভর, ঠিক আছে? এই যে এটা সি হচ্ছে আলোর বেগ, এটা তুমি যদি মান বসে দাও তাহলে তুমি এরকম একটা মান পাবা 1 মাইনাস কস ফাই, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি চলে আসবে। আচ্ছা এবারে হচ্ছে আমরা এক্স রে নিয়ে কিছুটা কি আমরা মানে বেসিক থিওরি অংশ পড়বো আর কি এক্স রে নিয়ে। আচ্ছা সো আমাদের যে যে অংশগুলো একটু পড়া লাগবে সেটা হচ্ছে এই যে এক্স রে হচ্ছে কি এক্স রে বা রঞ্জন রশ্মি বা অজানা রশ্মি, এক্স এটা আসলে নামটাও খুব অদ্ভুত আর কি এক্স রে, কারণ এটা আসলে এমন একটা রশ্মি ছিল যে রশ্মি সম্পর্কে আসলে কারো জানা ছিল না। তো আমরা ম্যাথে করি না যে ধরি রাশিটির নাম এক্স বা কোনো একটা কিছুকে এক্স ধরে নিই, সেরকম একটা রাশি ধরে নিয়েছিল এক্স আর কি, সেখান থেকে এক্স রে চলে আসছে আর কি। এটা আবিষ্কারক হচ্ছে কি রনচেন, হ্যাঁ 1895 খ্রিস্টাব্দে। ওকে, তো এক্স রে হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে কোমল আর কি কঠিন। এই যে কোমল আর কঠিন এই দুইটার মধ্যে পার্থক্য আছে, পার্থক্যগুলো একটু পড়বা তোমরা, ঠিক আছে? আর এইখানে হচ্ছে এরপরে তোমার যেটা পড়া লাগবে এটা হচ্ছে যে এক্স রে উৎপাদনের পদ্ধতি, ঠিক আছে? একটা কি গ্যাস নল পদ্ধতি, একটা হচ্ছে কুলিজ নল পদ্ধতি, আর একটা হচ্ছে বিটাট্রন পদ্ধতি, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এখানে আসলে আমার ওইভাবে পড়ে দেওয়ার কিছু নেই। তারপরে এক্স রে যে ধর্মগুলো আছে, হ্যাঁ অনেকগুলো ধর্ম দেখো লেখা আছে, এক্স রে ধর্মগুলোও কি একটু পড়ে রাখা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্স রে যে ধর্মগুলো এগুলো কি পড়ে রাখা ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে এক্স রে কি গ্যাসকে আয়নিত করে, ঠিক আছে? তারপর এটার বেগ কত, আলোর বেগের সমান 3 × 10⁸, ঠিক আছে? এটা ভেদন ক্ষমতা কি খুবই বেশি, এটা তরঙ্গদৈর্ঘ্য কি খুবই কম, ঠিক আছে? এটা কি করে, প্রতিক্রিয়া তৈরি করে ফটোগুলার প্লেটে, প্রতিপ্রভা সৃষ্টি করে, এটা চার্জ বা আধান কি নিরপেক্ষ, হ্যাঁ এক্স রে কি ফোটন দ্বারা গঠিত, হ্যাঁ এটি জীবন্ত কোষকে কি করতে পারে, ধ্বংস করতে পারে, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্রগুলো কি এক্স রে সম্পর্কে একটু পড়ে রাখবা, ঠিক আছে? আচ্ছা এক্স রে থেকে আমাদের একটা সূত্র আছে, এটা একটু আমাদের একটু পড়ে রাখা লাগবে। তো এইটা তুমি যখন হচ্ছে এক্স রে হচ্ছে একটু তুমি চিত্রটা দেখবা তখন তুমি খুব ভালো বুঝতে পারবা আর কি। আমি একটা আপাতত তোমাকে আইডিয়া দিচ্ছি, মানে ব্যাপারটা কি হয়। ব্যাপারটা হয় এইরকম একটা নল থাকে, নলের মতো, ঠিক আছে? এইরকম কি একটা নলের মতো থাকে। ওকে আচ্ছা আমি এত কঠিন চিত্র না আঁকাইতে গিয়ে একটা সহজ কথা বলি আর কি, ঠিক আছে? তো সহজ কথাটা হচ্ছে লেটস এখানে একটা পাত আছে, হ্যাঁ এখানে একটা পাত আছে, আর এইখানে লেটস আরেকটা পাত আছে, হ্যাঁ এখানে আরেকটা পাত আছে। তো এদের মাঝখানে কি করা হয়, একটা বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, ঠিক আছে? এদের মাঝখানে কি করা, একটা বিভব পার্থক্য প্রয়োগ করা হয়। এটার কাজ কি, এটার বিভব পার্থক্য এই যে ভি এর মান এত বেশি হবে যেন আমাদের এটা কি পজিটিভ পাত, এটা কি নেগেটিভ পাত, এখান থেকে ইলেকট্রন বের হয়ে, এখান থেকে ইলেকট্রন বের হয়ে যখন এখানে চলে আসে, এটা হচ্ছে কি আমার মানে চাওয়া, ঠিক আছে? এখান থেকে ইলেকট্রন কি বের হয়ে কি এখানে চলে আসবে, এত বেশি পরিমাণ কি বিভব প্রয়োগ করা হবে যেন এখান থেকে ইলেকট্রন বের হয়ে এখানে আসে। এই যে ইলেকট্রনগুলো বের হয়ে যখন এখানে আগে আঘাত করবে তখন এখানে কি এক ধরনের কি তুমি রে পাবা, এই রেটাই হচ্ছে কি আমাদের এক্স রে, ঠিক আছে? এখান থেকে ইলেকট্রন বের হয়ে যখন এই পাতে গিয়ে আঘাত করবে তখন কি পাবো আমরা, এক ধরনের রে পাবো, এই রেটাকে আমরা কি বলছি, এক্স রে, এক্স রে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে আমার ইলেকট্রন তাকে ভি পরিমাণ আমি বিভব প্রয়োগ করলাম, এর মানে আমি এখানে টোটাল কি পরিমাণ কাজ করলাম যদি কাজের হিসাব করি তাহলে সেটা হবে কত, ইভি, ইভি। এবং এই কাজের কারণে ইলেকট্রন কি পাচ্ছে, একটা গতিশক্তি পাচ্ছে, সেই গতিশক্তির মান এটাও আমরা চিন্তা করতে পারি, এটা কি তার গতিশক্তি। তাহলে শক্তিকে আমরা কি লিখতে পারি, আমরা এইচ এফ ও লিখতে পারি, এইচ এফ লিখতে পারি, অথবা এইচ বাই ল্যামডা লিখতে পারি,
এখন এইখানে এটি কি হবে ম্যাক্সিমাম, ঠিক আছে, আর এ সি বাই যদি ল্যামডা লিখি তাহলে ল্যামডার মান কি হবে মিনিমাম, ঠিক আছে, কারণ এখানে কি সর্বোচ্চ গতিশক্তি নিয়ে আমরা কথাবার্তা বলি। তো সর্বোচ্চ গতিশক্তি যদি হয় তাহলে এফ এর মান কি হবে ম্যাক্সিমাম, আর এটা মান কি হবে মিনিমাম, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের এখান থেকে কথাবার্তা। আচ্ছা, এবার হচ্ছে ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। পুরো ব্যাপারটা আমি এখান থেকে পড়ার আগে আমি একটু ছোট্ট করে একটা কথা একটু বলতে চাই। ধর আলো, ঠিক আছে না, আমরা যদি আলোর কথা চিন্তা করি, এই যে আলো, এই আলোর মধ্যে দুইটা ধর্ম দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা যদি লেটস সে আমরা চিন্তা করতে চাচ্ছি আলোর কথা, তো আলোর মধ্যে দুইটা ধর্ম দেখা যায়, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। কণা এবং কি তরঙ্গ, ঠিক আছে। এই যে কণা ধর্ম, এই কণার থাকে হচ্ছে ভরবেগ, আর কোন একটা তরঙ্গ থাকে কি ল্যামডা। কণা থাকে কি ভরবেগ, আর তরঙ্গের কি থাকে ল্যামডা। তাহলে আমাদের কোনো কিছু একটা ভরবেগ আছে, এটা মানে কি একটা কণার মতো আচরণ করছে, আর তরঙ্গ এটা কি ল্যামডা, ঠিক আছে, তা তরঙ্গ দৈর্ঘ্য। এই কণার সাথে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা সম্পর্ক আছে, এইটাকে আমরা শিখছি না যে এটা সমান কত এইচ বাই ল্যামডা, পি সমান কত এইচ বাই ল্যামডা, ঠিক আছে, পি সমান কত এইচ বাই ল্যামডা। এর মানে যার ল্যামডার মান যত বড় তার ভরবেগের মান কি তত ছোট, আবার যার ল্যামডার মান ছোট তার ভরবেগের মান কি বড়। এর মানে সে যখন বেশি তরঙ্গের মতো আচরণ করে তখন তার কণার মতো আচরণ করার ক্ষমতা কমে যায়। আবার সে যখন তরঙ্গের মানে কণার মতো আচরণ করে তখন কি তার তরঙ্গের মতো আচরণ করার ক্ষমতা কি কমে যায়। তাহলে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম তারা একই সাথে থাকে, মানে একই সাথে দুইটা মানে প্রতিফলিত হয় না, কখনো কণার মতো হয় কখনো কি তরঙ্গের মতো হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি ব্যাপারটা, আলোর ব্যাপারটা। এখন মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র আলো না, যে কোনো পার্টিকেল, ঠিক আছে, এবং এটার যদি হয় খুবই ক্ষুদ্র, যে কোনো ক্ষুদ্র পার্টিকেল, ঠিক আছে, এটা যেমন ধরো ইলেকট্রনই বলো আর কি, ইলেকট্রন, তাদেরও এরকম কি দুইটা ধর্ম থাকে, তাদেরও কি থাকে দুইটা ধর্ম থাকে, এটা কি কণা ধর্ম আর একটা কি তরঙ্গ ধর্ম, ঠিক আছে, কণা ধর্ম আর কি তরঙ্গ ধর্ম, বুঝতে পারছো। তো সবকিছুরই থাকে। এখন বড় যে পার্টিকেল গুলো আছে তাদেরও থাকে, যে বড় পার্টিকেল আছে তাদেরও ওই জিনিসটা থাকে। অর্থাৎ আমার, ঠিক আছে, আমি তোমাদের নাজিম ভাইয়া, আমার নিজেরও একটা কণা ধর্ম আছে একটা তরঙ্গ ধর্ম আছে, বুঝতে পারছো, একটা কণা ধর্ম আছে একটা কি আছে তরঙ্গ ধর্ম আছে। প্রত্যেকটা জিনিসের কি আছে, একটা কণা ধর্ম আছে একটা কি তরঙ্গ ধর্ম আছে। বাট এই জিনিসটা তুমি বুঝতে পারবা কিনা, আমি কিন্তু একটা কণার মতো আচরণ করছি, ঠিক আছে না, আমার পুরো পার্টিকেল একটা কণার মতো আচরণ করছে, বাট এটা কিন্তু একটা তরঙ্গ আকারেও তুমি কিন্তু দেখতে পাইতে পারো। বাট এটা একটা শর্ত আছে, শর্তটা কি, তুমি তরঙ্গ আকারে তখনই দেখতে পাবা যখন যখন আমার হচ্ছে যে ভরবেগের মান সেটা কি অনেক বেশি হবে, ঠিক আছে। চলো আমি একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি। পি সমান হচ্ছে এইচ বাই ল্যামডা, তার মানে ল্যামডা সমান কত, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই পি, ঠিক আছে না। এখন ধর আমি স্থির আছি এখানে, স্থির যদি থাকে তাহলে আমার ভরবেগ কত জিরো, তাহলে যদি আমি স্থির থাকি তাহলে আমার ভরবেগ হচ্ছে জিরো, তাহলে ল্যামডার মান কত হবে ইনফাইনাইট, কারণ আমার তরঙ্গ দৈর্ঘ্য এটা ইনফাইনাইট, তো এটা কি তুমি দেখতে পাবা না। বাট আমি মনে করো খুব বেশি বেগে যাতায়াত করছি, অনেক বেশি বেগে যদি কেউ যাতায়াত করে তাহলে তার ভরবেগের মান কিন্তু অনেক বেশি হবে, অনেক বেশি হবে। তখন ল্যামডার মান কি হবে একটু কমে যাবে না, ল্যামডার মান যখন কম হবে, তো আমরা জানি ল্যামডার মান যত কমের দিকে যাবে তত আমরা এই জিনিসটা কি তত দেখতে পাইতে পারি। কারণ আমরা জানি যে আমরা কত 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম এই তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত আমরা দেখতে পাই, আলোর যদি হিসাব করি 4000 থেকে 7000 এই অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই। তো এক্ষেত্রে এই জন্য আমার ভরবেগের মান অনেক বেশি হওয়া লাগে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাপার। তো ইলেকট্রন বলো বা আলো বলো সবারই কি দুই ধরনের পার্টিকেল বা ইয়া থাকে, তরঙ্গ দৈর্ঘ্য থাকে এবং কি তাদের কণা ধর্মও থাকে, ঠিক আছে। তো এই যে তরঙ্গটা আমি পাচ্ছি এটাকে বলে কি ডি বগলি তরঙ্গ, এই তরঙ্গটা কি বলে ডি বগলি, অর্থাৎ ডি বগলি এটা হচ্ছে মানে তার মত অনুসারে এটা হয়েছে আর কি, ঠিক আছে, যে প্রত্যেক চলমান পদার্থ কণার সাথে সাথে, হ্যাঁ কণার সাথে সাথে এটি তরঙ্গ যুক্ত থাকে, এই তরঙ্গের ডি বগলি তরঙ্গ বলে। এই যে চলমান কেন বলা হয়েছে বুঝতে পারছো, কারণ যে স্থির যদি থাকে তাহলে তো এটা ইনফাইনাইট হয়ে যাবে, তাহলে কি তরঙ্গ দৈর্ঘ্য নাই, ঠিক আছে না। আচ্ছা, আর ডি বগলি মতবাদ অনুসারে পদার্থের দ্বৈত ধর্ম আছে, এটি কি কণা ধর্ম এটি কি তরঙ্গ ধর্ম। তো দেখো প্রত্যেকটা পদার্থের জন্য জিনিসটা সত্য, ওকে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আর ডি বগলির সমীকরণ এই যে নাথিং বাট জাস্ট সিম্পল যে সমীকরণ, ল্যামডার যে সমীকরণ বলো, ল্যামডা সমান কত এইচ বাই পি, পি সমান কত এম ভি লিখতে পারি, আবার ই সমান কত পি স্কয়ার বাই 2m, এই জিনিসগুলো তো আমরা জানি, ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা কোনো সমীকরণই না, ঠিক আছে। একটু আগে যে ফোটনের সমীকরণ শিখছি আর এই সমীকরণ কিন্তু সেম,
ঠিক আছে। সো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বৈশিষ্ট্য কি? তো প্রত্যেক চলমান পদার্থ কণার সাথে এটা তরঙ্গ যুক্ত থাকবে। ঠিক আছে। বস্তু তরঙ্গ আলোক অপেক্ষা দ্রুতগামী। হ্যাঁ, বস্তু তরঙ্গ কি আলো অপেক্ষা কি দ্রুতগামী। তা বিকিরণ বা শক্তি দ্বৈত ধর্ম আছে, কণা ধর্ম সবকিছুরই আর কি। হ্যাঁ, বস্তু কণার তরঙ্গ ধর্ম থাকায় একে প্রতিফলিত, প্রতিসরিত এবং অপবর্তিত করা যায়। ঠিক আছে, কণারও কি আছে, তরঙ্গ ধর্ম আছে, এই জন্য কি এটাকে প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন কি করা যাবে। ওকে, এই জিনিসগুলো একটু পড়বা। আর আচ্ছা, এবার হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে কিছু কথাবার্তা যদি বলি, তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলছে যে কোনো একটা পার্টিকেল, ঠিক আছে, সো লেটসে তার কি কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, সে খুবই দ্রুত বেগে চলছে। কোনো একটা সময়ে আমি তার অবস্থান এবং ভরবেগ দুইটা যদি একসাথে খুঁজে পাইতে চাই, ঠিক আছে, সো অবস্থান এবং ভরবেগ দুইটা একই সাথে খুঁজে পাওয়া এটা কি হয়ে যাবে, টাফ হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি অবস্থানকে নিশ্চিত করতে চাও তাহলে ভরবেগ অনিশ্চিত হয়ে যাবে, তুমি যদি ভরবেগকে নিশ্চিত করতে চাও তাহলে অবস্থান অনিশ্চিত হয়ে যাবে। তো ভরবেগের অনিশ্চয়তা এবং অবস্থানের অনিশ্চয়তার যে গুণফল সেটা হয়ে যাবে h/2, এটার থেকে বড়। ঠিক আছে, এবং এটার মান হচ্ছে কত, বেসিক্যালি h/2 পাই, আলটিমেটলি এটা হচ্ছে 4 পাই। হ্যাঁ, এটা মাথায় রাখলেই হবে আর কি। তাহলে এই যে ভর, এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে কত, ডেল এক্স, আর ভরবেগের অনিশ্চয়তা কত হচ্ছে ডেল পি। তাহলে যখন আমাদের এই জিনিসটা, আর এটা কি একটা বেসিক্যালি কি কনস্ট্যান্ট, তার মানে একটার সাথে আরেকটা কি বিপরীত, তাই না। তার মানে যত বেশি ভরবেগকে খুঁজে পাইতে চাবো আমার অবস্থান তত বেশি অনিশ্চিত হয়ে যাবে। আবার আমি যত অনিশ্চিত অবস্থানকে খুঁজে পেতে যাব আমার কি ভরবেগ কি তত বেশি অনিশ্চিত হয়ে যাবে। এই জিনিসটা জাস্ট এভাবে মিন করে আর কি। তো এটাকে আমরা শক্তি এবং সময় দিয়েও কি আমরা চাইলে কনভার্ট করে ফেলতে পারি, শক্তি এবং সময় দিয়ে কি চাইলে কি কনভার্ট করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এগুলো একটু মোটামুটি মাথায় রাখতে পারলে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে তুমি যে কোনো ধরনের কোশ্চেন আসলে কি সলভ করে ফেলতে পারবা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।